আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সপার্ট ইংলিশ কেয়ার মানিকগঞ্জ। এক্সপার্ট ইংলিশ কেয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে যাচ্ছি, ইংরেজিতে কিভাবে বানিয়ে লেখা যায়, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স। তার মানে যারা অন্তত কিছুটা হলো ইংরেজি জানো, তাদের সবারই ভেতরে একটা স্বপ্ন থাকে কিভাবে ইংরেজিতে বানিয়ে লিখতে পারে, ফ্রি হ্যান্ড দক্ষতা অর্জন করা যায়। তো তার আগে আমি বলে নেই, আমার ফেসবুক পেজ এক্সপার্ট ইংলিশ কেয়ার এবং ইউটিউব চ্যানেল এক্সপার্ট ইংলিশ কেয়ার, এই উভয় ক্ষেত্রে উভয় প্ল্যাটফর্মে আমি মোট 3 ধরনের ভিডিও আপলোড দেব, ভিডিও ক্লাস আপলোড দেব। সেটা হচ্ছে যারা ইংরেজিকে ভাষা হিসেবে শিখতে চায়, অর্থাৎ ইংরেজি ভাষা শিখতে চায়, ইংরেজিতে কথা বলা শিখতে চায়, অনর্গল কথা বলা শিখতে, বক্তব্য দিতে পারা, কোনো অনুষ্ঠান হোস্ট করতে পারা, তাদের জন্য ভিডিও কোর্স থাকবে। এবং বেসিক টু অ্যাডভান্স লেভেলের ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংরেজি গ্রামারটা কেন লাগবে, ইংরেজি গ্রামারটা লাগবে যদি তুমি নিখুঁতভাবে ইংরেজি শিখতে চাও, তাহলে গ্রামার তোমাকে সেই সঠিকতা দিবে, অ্যাকুরেসি দিবে। এজন্য গ্রামারটা লাগবে, এজন্য আমি গ্রামারের উপরও ভিডিও দেব। এবং সর্বোপরি যারা গ্রামারে মোটামুটি দক্ষ বা কম বেশি গ্রামারের আইডিয়া আছে, তারা খুব সহজেই ইংরেজিতে বানিয়ে লিখতে পারবে। আর এজন্যই আমি 3 নম্বর কোর্স হিসেবে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স চালু করতে যাচ্ছি। আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে এই বানিয়ে লেখার কোর্সটা, কেননা এটা সকলের স্বপ্ন থাকে ইংরেজিতে কিভাবে বানিয়ে লেখা যায়। তো এই জন্য আমি বলবো, ইজি স্পোকেন ইংলিশ কোর্স, বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্স এবং ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের সকল ভিডিও সবার আগে পেয়ে যেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ফেসবুক পেজটি ফলো করে দিয়ে রাখার অনুরোধ রইল। আর যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তো অনেক ধন্যবাদ, ফেসবুক পেজ যদি ফলো করা থাকে তাহলেও অনেক ধন্যবাদ। আর অবশ্যই ভিডিও শেষে মতামত জানাতে কেউ ভুল করবে না, আর ভিডিওটি শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবে। তাহলে আমি আর আলোচনায় না গিয়ে সরাসরি শুরু করছি। তো ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের আজকে বেসিক আলোচনা হবে, পর্যায়ক্রমে আমরা মোট 15-20টা ক্লাস দেব ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের উপরে। তো আশা করি এই 15-20টা ক্লাস যদি তুমি ভালো মতো করতে পারো এবং এই অনুযায়ী তুমি নিয়মিত প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ 15-20 দিনের মধ্যেই তুমি বানিয়ে লেখা শিখে যাবে। তো একদিনেই তো আর তুমি প্রো হয়ে যাবে না, আর তুমি একটা বিশেষ একটা ইংরেজি বড় একটা যোগ্যতা অর্জন করবে, দক্ষতা অর্জন করবে, আর তুমি 15-20 দিন কষ্ট করতে পারবে না, সেটা তো হয় না, তাই না? তোমাকে অবশ্যই কষ্ট করতে হবে। এই 15-20 দিন একটু ফ্রি হ্যান্ড রাইটিং এর সবগুলো ভিডিও দেখবে এবং প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ আশা করা যায় তুমি শিখে যাবে। ঠিক আছে? তো ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হলে কি লাগবে? ইংরেজি বানিয়ে লিখতে চাইলে যে জিনিসটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে টেন্সের গ্রামারটা লাগবে। অর্থাৎ কম বেশি যদি টেন্স তোমার জানা থাকে তাহলে তোমার সমস্যা হবে না। এবারে আসি, বানিয়ে লেখার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো যে দুটো মাধ্যম, সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। অর্থাৎ কোনো বাক্য তো ভার্ব ছাড়া হয় না, সাবজেক্ট এবং ভার্ব সচরাচর থাকে। তাহলে আমরা একটা বাক্যে কোথায় কিভাবে সাবজেক্ট থাকে, কিভাবে ভার্ব থাকে, তাদের কাজ কি, এসব সম্পর্কে আমরা জেনে নেব আগে। তারপরে আমরা পর্যায়ক্রমে কিভাবে বানিয়ে লেখা যায় সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি একটা বাক্য লিখেছি, মিম স্যুপ রান্না করছে। মিম স্যুপ রান্না করছে। যদি আমি প্রশ্ন করি কে স্যুপ রান্না করছে, কে স্যুপ রান্না করছে, এবার এটা একটা বাক্য, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। এখন কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব আর কার কাজ কি, কিভাবে এগুলো আমরা শনাক্ত করতে পারি সেটা একটা জেনে নিই। তো মিম স্যুপ রান্না করছে, যদি আমি প্রশ্ন করি কে স্যুপ রান্না করছে, কে কে স্যুপ রান্না করছে, তখন সহজে আমরা উত্তর পেয়ে যাব কি, মিম স্যুপ রান্না করছে। তার মানে মিম হচ্ছে এই বাক্যে সাবজেক্ট। এবারে যদি আমি প্রশ্ন করি মিম কি করছে, মিম কি করছে, তখন হচ্ছে রান্না করছে, মিম রান্না করছে। তো মিমের কাজটা হচ্ছে ভার্ব। যেমন মিম ইজ কুকিং স্যুপ, মিম স্যুপ রান্না করছে, এখানে মিম হচ্ছে সাবজেক্ট আর কুকিং রান্না করা, রান্না করা হচ্ছে ভার্ব। তাহলে আমরা সাবজেক্ট এবং ভার্ব চিনে নিলাম।
ভার্বকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট পেয়ে যাব। আবার সাবজেক্টকে যদি আমি বলি সে কি করছে, কি দ্বারা প্রশ্ন করি ভার্বকে, তখন আমরা সাবজেক্টকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি যে সে কি করছে, তখন আমরা ভার্ব পেয়ে যাব। তাহলে সাবজেক্ট আর ভার্ব আমরা এখন থেকে সহজেই চিনে ফেললাম। তো এখন আসি আমাদের মূল আলোচনা। এবারে একটি বাক্যকে টেনে টেনে কিভাবে অনেক বড় লম্বা করা যায়, এটাই হচ্ছে বানিয়ে লেখার দক্ষতা। আর এই বানিয়ে লেখার জন্য সাবজেক্ট ভার্ব ছাড়া আমাদের আর কি কি লাগে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো আমরা প্রথমে চিন্তা করি, আমি ঢাকা আমি ঢাকা গিয়েছিলাম। আমি ছোট্ট একটা বাক্য লিখলাম, আমি ঢাকা গিয়েছিলাম। তো এটা একটা পাস্ট টেন্স, অতীতকাল। আচ্ছা, আমি আরো একটা বাক্য লিখি, এই বাক্যে আমি অতিরিক্ত একটা কথা যোগ করে দিলাম, গতকাল। আচ্ছা, তাহলে এখন কথার অর্থ হলো কি, গতকাল আমি ঢাকা গিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব ভালো করে লক্ষ্য করে ভিডিওটা দেখার চেষ্টা করো, ক্লাসটা দেখার চেষ্টা করো। তাহলে একবার যদি তুমি বুঝে যাও কিভাবে এই বাক্যগুলো তৈরি করা হয়, তাহলে আর কখনোই ভুলবে না। আচ্ছা, গতকাল আমি ঢাকা গিয়েছিলাম, তাহলে এটা একটা আমরা ওয়ার্ড আলাদা করে নিলাম। অর্থাৎ এই ছোট বাক্যকে আমরা বিভিন্ন ওই ট্রেনের বগির মতো জোড়া লাগাচ্ছি, বিভিন্ন পার্টস অফ স্পিচ বা তথ্য দিয়ে, শব্দ দিয়ে যোগ করে 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 অনেক বড় করে তৈরি করা শিখবো। তাহলে গতকাল আমি ঢাকা গিয়েছিলাম, এরপরে আমি যোগ করলাম, আচ্ছা ঢাকা তো গেলাম, কার সাথে গেলাম? আমার সাথে কি কেউ গিয়েছিল? ধরে নিলাম আমি আমার মা বাবার সাথে গেলাম, মা বাবার সাথে ঢাকা গিয়েছিলাম। তাহলে আমার মা বাবার সাথে ঢাকা গিয়েছিলাম, এখানে আমার আছে। এখন ঢাকাটা গেলাম কিভাবে? ঢাকা গেলাম বাসে করে। ঠিক আছে, বাসে করে, বাসে করে ঢাকা গিয়েছিলাম, ভালো কথা। তাহলে গতকাল আমি আমার মা বাবার সাথে বাসে করে ঢাকা গিয়েছিলাম। এই বাক্যটাকে আমরা আরো বড় করব। আমি ঢাকা গিয়েছিলাম, আমার উদ্দেশ্যটা কি ছিল? আমার চাচার সাথে সাক্ষাৎ করা। আচ্ছা, এইমাত্র আমার চাচার সাথে সাক্ষাৎ করতে আসলো, আমরা কিন্তু ঢাকা রওনা দিয়েছি, এখনো কিন্তু স্টপেজ দেই নেই, আমরা চলছি এবং আমাদের মতো করে চলছি। যিনি একটি বিখ্যাত কোম্পানিতে চাকরি করেন। আচ্ছা, এভাবে যদি আমরা চাই আরো অনেক বড় করতে পারবো বাক্য, অনেক বড় করতে পারবো। কিন্তু যেহেতু আজকে প্রথম ক্লাস, আমি অত বড় করতে যাচ্ছি না। যতটুকু করেছি তাতে একটা ছোটখাটো একটা অনুচ্ছেদের সমান হয়ে গেছে। তো এইটা করার কারণটা হচ্ছে, আমরা আসলে অনেক সময় যে বাক্য পড়ি বা লিখি, যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এই সকল সহজ সাধারণ বাক্য যে ইংরেজি জানে না সেও জানে, ওইগুলো তো আমাদের শেখার কিছু নাই। তা আমরা প্রকৃতিতে বা বইতে আমরা অনেক বড় বড় বাক্য পেয়ে থাকি, জাস্ট সেটার সাথে পরিচিত করে দিলাম আগে। এরকম বাক্য, বড় বড় বাক্য আমরা পেয়ে থাকি। এখন সেই বড় বাক্য তারা কিভাবে গঠন করে সেই গঠন সম্পর্কে আগে পরিচিত করব, তারপরে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে তুমিও শিখতে পারবে এগুলো কিভাবে তৈরি করতে হয়। যা হোক, দেখো এখন কত বড় বাক্য হলো, আমি একবার একটু পড়ে শোনাই। যদি আমি সাজিয়ে বলি, গতকাল আমি আমার মা বাবার সাথে বাসে করে আমার চাচার সাথে সাক্ষাৎ করতে ঢাকা গিয়েছিলাম। যিনি আমার চাচার সাথে সাক্ষাৎ করতে, তাই না, ঢাকা গিয়েছিলাম, যিনি একটি বিখ্যাত কোম্পানিতে চাকরি করেন। এখন আমি পুরো বাক্যটা একটু সাজিয়ে বাংলায় একসাথে, এখন আমরা একটু সাজিয়ে বলি, গতকাল আমি আমার বাবা মার সাথে বিকালে বাসে করে, বিকালে এখানে একটা নতুন কথা যুক্ত করেছি, বিকালে বাসে করে আমার চাচার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে ঢাকা গিয়েছিলাম, যেখানে আমার চাচা একটি বিখ্যাত কোম্পানিতে চাকরি করেন। অথবা আমি এখানে লিখতে পারতাম
আমার চাচার কথা, যিনি একটি বিখ্যাত কোম্পানিতে চাকরি করেন, যেভাবেই বলি না কেন, কিন্তু এখানে কিন্তু একটা বাক্য। তো এত বড় বাক্য তারা কিভাবে তৈরি করলো? আমরা তো এতদিন শিখে এসেছি যে আই প্লে ফুটবল, আই ইট রাইস, আই গো টু স্কুল, এত ছোট ছোট বাক্য। এখন বড় বাক্য কিভাবে তারা তৈরি করলো? আমরা কিন্তু বইতে এগুলো পাই, কিন্তু কিভাবে তৈরি করে জানি না। আজকে আমরা সেটা শিখে নেব। তাহলে আমি ক্লাস শুরুর প্রথমে বলেছিলাম সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে জানতে হবে। তো এই পুরো বাক্যের মধ্যে যদি আমি চিন্তা করি, ঢাকাটা গিয়েছিল কে? আমি। আমার সাথে গিয়েছিল কে? আমার বাবা মা। ঠিক আছে, তাহলে সাবজেক্ট হিসাবে আমি আমার বাবা মাকেও নিতে পারি, শুধু আমি একাও মনে করতে পারি সাবজেক্ট। তো আমি ধরে নিলাম প্রথমে সাবজেক্ট হলো কোথায় গিয়েছিলাম? ঢাকা গিয়েছিলাম। ওয়েন্ট ওয়েন্ট টু ঢাকা। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু ঢাকা। গতকাল আমি ঢাকা গিয়েছিলাম। ভালো কথা। বাক্য কিন্তু এইটুক হচ্ছে আমাদের মেইন বাক্য, গতকাল আমি ঢাকা গিয়েছিলাম। এখন বিভিন্ন পার্ট আমরা এখানে জোড়া লাগাবো। তো কবে গিয়েছিলাম? গতকাল। ইয়েস্টারডে দিয়েছি, এটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে, টাইম অফ অ্যাডভার্ব বা অ্যাডভার্ব অফ টাইম। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু ঢাকা। আচ্ছা, কার সাথে গিয়েছিলাম? আমার বাবা মার সাথে, তো তাই না? তাহলে আমার বাবা মার সাথে আমরা এই জন্য একটা ফ্রেজ তৈরি করবো। ফ্রেজ হচ্ছে দুই বা ততোধিক শব্দ মিলে একটা শব্দের মতো অর্থ প্রকাশ করবে। দেন আমার বাবা মার সাথে, সাথে ইংরেজি কি? উইথ। তাহলে উইথ মাই প্যারেন্টস। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু ঢাকা উইথ মাই প্যারেন্টস। গতকাল আমি আমার বাবা মার সাথে ঢাকা গিয়েছিলাম। দেখো, বাক্যটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে শেষ করেও দিতে পারি, কিন্তু দিচ্ছি না, কারণ ফ্রেজ যুক্ত করে, প্রেপোজিশন যুক্ত করে, কনজাংশন যুক্ত করে কিভাবে বাক্যটাকে টেনে 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 অনেক বড় করা যায়, কিভাবে বানিয়ে লেখা যায়, সেটা আমরা শিখছি। সুতরাং আগে আমরা ফুল স্টপ দিচ্ছি না। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু ঢাকা উইথ মাই প্যারেন্টস। গতকাল আমি আমার পিতামাতার সাথে ঢাকা গিয়েছিলাম। ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, গতকাল কখন গিয়েছিলাম? আগে দিয়ে আসলে ভালো হতো, যেমন ইন দা ইয়েস্টারডে ইন দা আফটারনুন। এইখানে আমরা দিয়ে দেব ইয়েস্টারডে ইন দা আফটারনুন, গতকাল বিকেল বেলা। আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম কার সাথে? উইথ মাই প্যারেন্টস, আমার পিতামাতার সাথে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বাক্যটা পুরো বাংলা সহ ইংরেজি সহ খাতায় লিখো, খাতায় নোট করো, নোট করে লিখে প্র্যাকটিস করো একবার থেকে দুইবার, তুমি এটা শিখে যাবে এবং এই স্টাইলে তুমি অসংখ্য বাক্য তৈরি করতে পারবে। তাই সকলের প্রতি অনুরোধ, অবশ্যই খাতা কলম বের করো এবং খাতা কলম বের করে এগুলো লিখতে থাকো, দেখবে তুমি শিখে যাচ্ছ। ইয়েস্টারডে ইন দ্য আফটারনুন আই ওয়েন্ট টু ঢাকা। গতকাল বিকাল বেলা আমি ঢাকা গিয়েছিলাম উইথ মাই প্যারেন্টস, আমার পিতামাতার সাথে। ভালো কথা। কিভাবে গেলাম? বাই বাস। বাই বাস। তাহলে যখন কোনো যানবাহনের মাধ্যমে যাব, রিক্সা, বাস, প্লেন, ট্রেন, যাই বলি না কেন, বাই ট্রেন, বাই বাস, বাই রিক্সা, এরকম দিতে হবে। বাই বাস। ঠিক আছে, ঢাকা গিয়েছিলাম, ভালো কথা। তারপর কি বলছে? আমার চাচার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে। আমার চাচার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে, এটা ছিল আমার উদ্দেশ্য, ঢাকা যাওয়ার উদ্দেশ্য। আর উদ্দেশ্য বোঝাতে আমাদের নন ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম টু। তাহলে আমরা কি দেবো? টু মিট। তাহলে সাক্ষাৎ করার উদ্দেশ্যে, টু মিট তার সাথে মাই আঙ্কেল। টু মিট মাই আঙ্কেল, আমার চাচার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে গিয়েছিলাম। আচ্ছা, ভালো কথা। টু মিট মাই আঙ্কেল, এটুক হয়ে গেছে, আমরা এটুক পেয়ে গেছি। ঢাকা গেছিলাম, এটাও পেয়েছি, এ পর্যন্ত পেয়ে গেছি। টু মিট মাই আঙ্কেল, এখানে আমরা দেব যেখানে আমার চাচা একটি বিখ্যাত কোম্পানিতে চাকরি করে। এভাবে আমরা দিয়ে আমরা দেই যিনি, আঙ্কেল যিনি একটা বিখ্যাত কোম্পানিতে চাকরি করে। হ্যাঁ, হচ্ছে হু, হু চাকরি করেন বা কাজ করেন, কি? ওয়ার্কস। এখন ওয়ার্কের সাথে একটা এস দিলাম, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আশা করি যারা বানিয়ে লেখার ক্লাস করতেছে তারা এটুকু অন্তত জানো। হু ওয়ার্কস
ইন আ, হু ওয়ার্কস ইন আ, একটা বিখ্যাত কোম্পানিতে চাকরি করেন, তাই না? ইন আ রেপুটেড, রেপুটেড মানে বিখ্যাত, কেউ ফেমাস দিলেও হবে, রেপুটেড কোম্পানি। তাহলে পুরো বাক্যটা আমরা এবার বলি। ইয়েস্টারডে ইন দ্য আফটারনুন, গতকাল বিকালে, আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম, উইথ মাই প্যারেন্টস, আমার পিতামাতার সাথে, বাই বাস, বাসে চড়ে, এখান থেকে নন ফাইনাইট ভার্ব শুরু হয়েছে, টু মিট মাই আঙ্কেল, আমার চাচার সাথে সাক্ষাৎ করতে, হু ওয়ার্কস ইন আ, যিনি চাকরি করেন, ইন আ রেপুটেড কোম্পানি, একটি বিখ্যাত কোম্পানিতে চাকরি করেন। তাহলে আমরা একটা বাক্যকে কতগুলো জিনিস দিয়ে জোড়াতালি দিয়েছি। এখানে ইয়েস্টারডে, ইন দ্য আফটারনুন একটা ফ্রেজ, আর মূল বাক্য ছিল আই ওয়েন্ট টু ঢাকা, এখানে উইথ মাই প্যারেন্টস, আমার পিতামাতার সাথে, এটা আরেকটা ফ্রেজ, বাই বাস একটা ফ্রেজ, টু মিট মাই আঙ্কেল এটা আরেকটা ফ্রেজ, হু ওয়ার্কস ইন এ রেপুটেড কোম্পানি এটা আরেকটা ফ্রেজ। এভাবে অনেকগুলো ফ্রেজ অথবা কনজাংশন প্রেপোজিশন যুক্ত করে একটা ছোট্ট বাক্যকে অনেক বড় করা যায় টেনে টেনে। তো প্রথম দিনে আমি একটা বাক্যে কতগুলো জিনিস বা এলিমেন্ট বা শব্দ ফ্রেজ ব্যবহার করে বানিয়ে লেখা যায়, বড় করা যায় ছোট বাক্যকে, সেই সম্পর্কে একটা ধারণা দিলাম। পরবর্তী ক্লাসগুলো করতে গেলে যাতে সহজ লাগে, যে না এই ধরনের তো আমাকে এগোতে হবে। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। যদি এখনো বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি বারবার পজ করে দেখতে থাকো এবং অবশ্যই লিখে প্র্যাকটিস করো। যদি তুমি লিখে প্র্যাকটিস করো, অন্তত আজকের এই একটি বাক্য যদি তুমি শিখে যাও, এই একটি বাক্যের মধ্যে অসংখ্য এলিমেন্ট লুকায়িত আছে, অর্থাৎ পরবর্তী ক্লাসগুলো বুঝতে তোমার অনেক সুবিধা হবে। তো আশা করি আজকের ক্লাস থেকে কিছু হলেও শিখতে পেরেছো। তো যদি কোনো জায়গায় সমস্যা থাকে বা প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবে, এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজ ফলো করে দিয়ে দেবে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তোমাদের এই অনুপ্রেরণা পেলেই কিন্তু আমি বেশি বেশি ক্লাস দিতে পারবো, এবং এছাড়াও অন্য কোন বিষয়ে তুমি দুর্বল আছো ইংরেজির মধ্যে সেই সম্পর্কেও আমাকে জানালে সেটা নিয়েও তোমাকে ক্লাস দিয়ে তোমাকে সহযোগিতা করবো, এটাই আমার উদ্দেশ্য মূলত। তো এখন পরবর্তী ভিডিও মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস কিন্তু এই একটা না, আরো আসবে। হ্যাঁ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এমন প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।